আমি আপনাদের সামনে তুলে ধরব ওসমানী খেলাফত পতনের ইতিহাস। 100 বছর আগে কিভাবে পতন হলো অটোমান সাম্রাজ্য। এখন 2024 আজ থেকে 100 বছর আগে পতন ঘটে ওসমানী খিলাফত। খিলাফত হল ইসলামিক সরকার ব্যবস্থা, অর্থাৎ মুসলিম বিশ্বের নেতৃত্ব ও রাজনৈতিক ঐক্যের প্রতিনিধিত্ব করে যে ব্যবস্থা সেটা হলো খলিফাত ব্যবস্থা, এবং এই শাসন ব্যবস্থার সরকার প্রধানকে বলা হয় খলিফা। খলিফাত বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ইন্তেকালের পর ধারাবাহিকভাবে প্রায় 37 বছর পর্যন্ত খলিফা ব্যবস্থা চলমান ছিল। অবশ্য 1258 সালে মঙ্গোলদের আক্রমণে খলিফাত রাজধানী বাগদাদ ধ্বংস হয় এবং এই খলিফাত বিলুপ্ত হয়। এই ঘটনা প্রায় 3 বছর পর 1261 সালে আবারও তা প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1924 সালে যখন ওসমানী খিলাফত বিলুপ্ত হয় তারপর পেরিয়ে গেছে 100 বছর, অথচ আজও ফিরেনি সেই খলিফা। কিন্তু কেন বিলুপ্ত হলো ওসমানী খিলাফত? কী কারণে বিলুপ্ত হলো এই ব্যবস্থা? কারা ছিল খলিফা বিলুপ্তের খলনায়ক? ওসমানী খিলাফত পতনের ইতিহাস। 100 বছর আগে কীভাবে পতন হলো অটোমান সাম্রাজ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অটোমান সাম্রাজ্যের অবস্থান। প্রিয় দর্শক, গত 3 মার্চ পূর্ণ হয়েছে ওসমানী খেলাফত বিলুপ্ত 100 বছর। এর মধ্যে দিয়ে বিশ্ব নেতৃত্ব দৃষ্টিপাত থেকে মুসলিম পিছিয়ে পড়ারও শর্তবর্ষ পূর্ণ হলো। 1924 সালে 3 মার্চ তুর্কি ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইন পাশের মাধ্যমে ওসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এর মাধ্যমে অবসান ঘটে ওসমানী সুলতানের 636 বছরের গৌরবদীপ্তির ইতিহাসে। ওসমানী সুলতানের স্বপ্নদৃষ্ট ছিল সেলজুক রাজবংশের জামাতা আর্তুগুল গাজী। তার ছেলে প্রথম ওসমানের নাম অনুসারে ওসমানী খিলাফত নামকরণ করা হয়। তিনি 1978 সালে পিতা মৃত্যুর পর ক্ষমতা আরোহণ করেন। ধীরে ধীরে তিনি নিজের আয়ত্তাধীন এলাকায় পরিধি বাড়াতে থাকেন এবং ওসমানীদের ক্ষমতা সুসংহত করতে থাকেন। তাই তাকেই বলা হয় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কালের প্রক্রিয়াময় তিনি ও তার উত্তরসূরিরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকা বহু দেশ জয় করেন। এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকের তুরস্ক, হাঙ্গেরিয়া, সাইবেরিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, মিশর, মেসিডোনিয়া, রোমানিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরান, সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূল বড় একটি অংশ। 6 বছরের বেশি সময় এই সাম্রাজ্য তাদের সেরা সময় কাটিয়েছে সুলতান সুলেমানের আমলে। ওসমানীরা 1526 সালে হাঙ্গেরি জয়ের মাধ্যমে ইউরোপ বিস্তৃত অঞ্চলে খলিফা প্রতিষ্ঠিত করে সক্ষম হন এবং এর জয়যাত্রা অব্যাহত গতিতে চলতে থাকে। তাই 16-17 শতকে বলা হয় ওসমানী খিলাফত। অবস্থানকাল বিশেষত সুলতান প্রথম সুলেমান সময়ে ওসমানী খিলাফতে দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তরের এশিয়া, কৃষ্ণনগর, পশ্চিম এশিয়া, কাকেশস, উত্তর আফ্রিকা ও হর্ন অফ আফ্রিকা, মধ্যপ্রাচ্য আরব অঞ্চল সহ বিস্তৃত একটি শক্তিশালী বহুজাতিক ও বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়। এ সময় ওসমানী খিলাফত 36টি প্রদেশ ও বেশ কিছু অনুগত রাজ্য বিভক্ত ছিল। পতনের পূর্বের সূচনা। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী খিলাফত বিলুপ্ত হলে খলিফাতের অধীনে বলকান ও মধ্যপ্রাচ্যের সাবেক অংশগুলো 49টি স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ করে। তবে এই পতনের হঠাৎ করে ঘটে যায়নি, বরং ধীরে ধীরে চলছিল পতনের সকল উদযাপন। এরই অংশ হিসেবে 1876 সালে অভ্যন্তরীণ সমস্যা, বিধ্বস্ত এবং আন্তর্জাতিক ঋণের জর্জরিত ওসমানী খিলাফতের সুলতান ও খলিফা হিসেবে দায়িত্বে আসে আবদুল্লাহ হামিদ দ্বিতীয়। ক্ষমতা গ্রহণের পর তিনি সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুলতানকে পুনরায় শক্তিশালী করে তুলতে সচেষ্ট হন। খলিফা মুসলিম জনগণের চেষ্টা করেন এবং এতে তিনি সফলতাও পেয়েছিলেন। কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস গঠন। কিন্তু খলিফার মুসলিম জনগণের গতিপথ করতে 1989 সালে ইস্তিহা ও উসমানী জামায়াতি বা কমিটি অফ অটোমান ইউনিয়ন নামে একটি গোপন সংগঠন গড়ে তোলা হয়। পরবর্তীতে এই সংগঠনের নাম পরিবর্তন করে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস করে। এই সংগঠনের ব্যানারে পশ্চিমদের মধ্যপ্রাচ্য তুর্কি জাতিরা খলিফা ও খলিফাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে। খলিফাকে ফিলিস্তিন বিক্রয়ের প্রস্তাব। অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত ওসমানী খিলাফতকে ঋণমুক্ত করতে ইহুদির পক্ষ থেকে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ফিলিস্তিন বিক্রয়ের প্রস্তাব দেওয়া হয়। ইহুদির তৎকালীন প্রধান রাজনৈতিক নেতা থিওডোর জানান, আল কুদ্দুস শহর বা জেরুজালেম যদি ইহুদির দিয়ে দেওয়া হয় তাহলে খলিফাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিবে ইহুদিরা। কিন্তু খলিফা অত্যন্ত দৃঢ়তার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইয়াং তুর্কিদের সামরিক প্রস্তাব প্রত্যাখ্যানের পর কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মাধ্যমে ইহুদিদের অন্যতম রাজনৈতিক নেতা ইমানুয়েল কারসি ওসমানীয় সেনাবাহিনীর মাধ্যমে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ তৈরি করতে শুরু করেন। 1906 সালের মধ্যে তারা হাজারো তরুণ তুর্কি সেনানিবাস সদস্যের মধ্যে খলিফা বিরোধী মনোভাব গড়ে তোলে। এই সংগঠনের বেশিরভাগই সদস্য তরুণ হয়। এটিকে ইয়াং তুর্কি নামে পরিচিত। ইউরোপের অনেক দেশের মধ্যে সুলতানের পদ হবে সাংবিধানিক আর দেশ শাসন করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। ওসমানী সেনাবাহিনীর মধ্যে এই ইয়াং তুর্কিদের বিশাল প্রভাব তৈরি হয়। ততদিনে ইয়াং তুর্কিদের প্রধান নেতা হয় উহেন, আনোয়ার পাশা, তলা পাশা, জামাল পাশা
এর এই ফলশ্রুতিতে আনোয়ার পাশার নেতৃত্বে 1908 সালে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় বিরুদ্ধে সামরিক গণঅবস্থান গঠন হয় এবং তরুণ তুর্কিরা সুলতানকে সংবিধানের রাজনৈতিক মেনে নিতে বাধ্য করে। তখন চেয়ারম্যান অব ডেপুটিস গঠন করা হয়, যারা ভোটে নির্বাচিত হতেন। তারা 1909 সালে খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়কে ক্ষমতাচ্যুত করে, সাথে এপ্রিল পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় বসায়। তবে পঞ্চম মোহাম্মদ ক্ষমতায় বসানো হলেও কার্যরত পিছনে থেকে ক্ষমতা পরিচালনা করতেন ওই তিনজন পাশা। 1911 সালে যুদ্ধের মাধ্যমে খলিফাতের আওতা থেকে বিলিয়া দখল করেন ইতালি। এরপর 1912 সালে প্রথম বরাবর যুদ্ধের মাধ্যমে একে একে বুলগেরিয়া, সাবেরিয়া, গ্রিস নিয়ে নেওয়া হয়। ফলে ইউরোপীয় উসমানী খিলাফতের অবস্থান শেষ হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের মূলনীতি ও 1913 সালে আরও একটি গণহত্যার মাধ্যমে তিন পাশা সরাসরি ক্ষমতা দখল করে নেয়। পরবর্তী 5 বছর পর একদলীয় শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখে। এই সময় সুলতানের স্বদেশ বহল থাকা পরেও কোনো নির্বাচিত ক্ষমতা ছিল না। এর মাধ্যমে 1914 সালে প্রথম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইউরোপীয় দুই ভাগে বিভক্ত হয় রমনা নামে। এক পক্ষ ছিল অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও জার্মানির সাম্রাজ্য, তাদেরকে বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপর দিকে ছিল ব্রিটিশ, সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইতালি, আমেরিকা, এদিকে বলা হতো ত্রিশক্তি। খ্রিস্টানের প্রথম দুইটি বড় শক্তির লড়াইয়ের মাধ্যমে জড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। 3 পাশার ফলে ওসমানী খিলাফত আনুষ্ঠানিকভাবে যোগদান করে কেন্দ্রীয় শক্তির সাথে। কিন্তু 4 বছর ধরে চলা যুদ্ধে ত্রিশক্তির কাছে শোচনীয়ভাবে পরাজয় হয় কেন্দ্রীয় শক্তির। যুদ্ধের ফলে পুরো আরব বিশ্ব সহ খলিফার অধীনে থাকা বেশিরভাগই অঞ্চল দখল করে নেয় ব্রিটিশ, আমেরিকা ও ফ্রান্স। উপায়ন্তর না দেখে সুলতান পঞ্চম মোহাম্মদকে জেহাদ দিয়ে ডাক দিতে বাধ্য করে জাতীয়বাদী ও সেকুলার 3 পাশা, কিন্তু তাদের কোনো কাজ হয়নি। বিধ্বস্ত খলিফাতের প্রথম খলিফার পক্ষে মুসলিমরা সেই অর্থে জেহাদ নামতেও পারেনি। যারা নেমেছে তারা কোনো সফলতা বয়ে আনতে পারে। পরাজয় নিচের থেকে ইয়াং তুর্কি সরকার পদত্যাগ করে এবং 3 পাশা বলে পরিচিত আনোয়ার পাশা, তালা পাশা ও জামাল পাশা যুদ্ধ জাহাজ করে তারা পালিয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে 1918 সালে জুলাই মাসে খলিফা পঞ্চম মোহাম্মদ ইন্তিকাল করেন। নতুন সুলতান দায়িত্বে আসে খলিফা ষষ্ঠ মোহাম্মদ। 1918 সালে 30 অক্টোবর খলিফাতের রাজধানী ইস্তাম্বুলে প্রবেশ করে। সুলতানের প্রদেশ দখল করে নেয় ব্রিটিশ বাহিনীরা। উসমানী সেনাবাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার করে। যুদ্ধের পর ব্রিটিশ ও ত্রিশক্তির যোগদান দামেস্ক ও জেরুজালেম সহ পুরো আরব অঞ্চল দখল করে নেয় এবং খলিফাতের অধিকাংশ অঞ্চল ইউরোপ ও ত্রিশক্তির নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কামাল পাশার উত্থান। 1920 সালের জানুয়ারি মাসে খলিফা প্রতিনিধিরা ত্রিশক্তির সাথে ট্রিট অফ সেভার্স অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে এবং মধ্যসাগরীয় উপকূল চলে যায় ইতালির হাতে। এরিয়ানে সাগরের উপকূল যারা গ্রিস দখল প্রণালী দেওয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে, সেই সঙ্গে আমেরিকা বড় একটি অংশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। তুরস্কের জন্য অবমাননা করা এই চুক্তির কারণে ক্ষুব্ধ হয়ে উঠে তরুণ তুর্কিরা। তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করে। সেই বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মুস্তফা কামালকে আহতরে পাঠানো সুলতান ষষ্ঠ মোহাম্মদ, কিন্তু সেখানে গিয়ে মুস্তফা কামাল বড় জাতীয়বাদী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বে তুর্কি জাতীয়বাদীরা এই চুক্তি প্রত্যাখ্যান করে এবং একই বছরের 23 এপ্রিল আঙ্কারা কালাম পাশার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এতে কামাল পাশাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। তুরস্কের স্বাধীনতা। আনাতোলিয়া নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যখন গ্রিস বিশেষ একটি বাহিনী পাঠায়, তখন 1919 সালের মে মাসে শুরু হয় তুরস্কের স্বাধীনতা লড়াই। জাতীয়বাদীরা জনগণের সমন্বয়ে একটি বাহিনী তৈরি করে, যারা একের সাথে গ্রিস, আমেরিকা, ফ্রান্স আর ব্রিটেন বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। যৌথ বাহিনী প্রতিপক্ষ হিসেবে তুরস্কের জাতীয়বাদীদের অর্থ ও সাময়িক সহায়তা দেয় রাশিয়া। জাতীয়বাদীরা এবার আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পাল্টা সরকার তৈরি করে। জাতীয়বাদীরা বাহিনী গ্রিক ও ফরাসিদের তুরস্কে থেকে বিতাড়িত করে, কিন্তু ব্রিটিশরা তখন ইস্তাম্বুলে দখল করে রেখেছিল। নতুন সরকার ব্রিটিশদের সঙ্গে কয়েক দফা যুদ্ধের পর অবশেষে 1922 সালে 11 অক্টোবর আর্মিট্রিজ অফ ওয়ার স্বাক্ষরিত হয়। সেখানে তুরস্কের স্বাধীনতা মেনে নেওয়া হয়। ফলে এবার মুস্তফা কামাল পাশা হয়ে উঠে আতাতুর্ক জাতীয়। পরবর্তী তিনি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে সালতানাত বাতিলের প্রস্তাব তুলে ধরেন। খলিফাতের বিলুপ্তের ঘোষণা। 1922 সালে 1 নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে উসমানী সালতানাত বিলুপ্ত ঘোষণা করে কামাল পাশা। তাই বলা যায় অটোমান সাম্রাজ্যের কফিনের শেষ পুড়িয়ে ঠুকিয়ে দেওয়া মুস্তফা কামাল আতাতুর্ক। আসলে 1278 সালে প্রতিষ্ঠিত হয় উসমানী সালতানাত বিলুপ্ত ঘটে এই দিনই। সালতানাতে বিলুপ্ত হয়, সুলতান পদক বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ সুলতান উসমানের মাধ্যমে শুরু হয়, ধারাবাহিকতা ষষ্ঠ মোহাম্মদের মাধ্যমে সমাপ্ত হয়। অবশেষে সুলতান পদ বিলুপ্ত করলেও শুরুতে খালিফা পদ বহাল রাখে কামাল পাশা। এরপর দারুল খলিফা ইস্তাম্বুল থেকে ষষ্ঠ মোহাম্মদকে মাল্টায় নির্বাসনে পাঠানোর পর 19 নভেম্বর খালিফা পদে দায়িত্বে আসে দ্বিতীয় আব্দুল মাজিদ। তার নামেই মাত্র খালিফা। নিযুক্ত হওয়ার পর 1923 সালে 24 জুলাই কামাল পাশার নেতৃত্বে ত্রিশক্তির সাথে রাজধানী চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আঙ্কারাকে রাজধানী করে তুরস্কের প্রজাতন্ত্র রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়া হয়।
তবে খলিফা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন এবং খলিফাতে শাইখুল ইসলাম তুরস্কের রাষ্ট্র গঠনকে অ-ইসলামিক বলে ফাতোয়া জারি করে। কিন্তু পরবর্তীতে কামাল পাশা সাবেক খলিফা নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে কামাল পাশার নেতৃত্বে এই ব্যবস্থা পুনরায় কার্যকর করার আন্দোলন। এইদিকে তুরস্কে যখন সুলতানা ও খলিফার ব্যবস্থা বাতিল করা হয় তখন খলিফা ব্যবস্থা পুনরায় কার্যকর করার লক্ষ্য। তৎকালীন ভারতবর্ষের মুসলিমরা বিশাল আন্দোলন গড়ে তোলেন, যা ইতিহাসে খালিফাত মুভমেন্ট বা খালিফাত আন্দোলন নামে পরিচিত। যেহেতু খলিফা বিরুদ্ধের পিছনে মূল কার্যকারী নেড়েছে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য এবং ভারত ও তখন ব্রিটিশদের হাতে, সেই বিশ্বব্যাপী এই আন্দোলন বিশাল প্রভাব তৈরি হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্বে ছিল তৎকালীন সব ধরনের শীর্ষে আলিম আলিমারা, বিশেষ করে সাইফুল হিন্দ মোহাম্মদ হাসান, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আব্দুল কামাল আজাদ, মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী সহ অনেকের শুরুর দিকে এই আন্দোলনে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীও অংশ নিয়েছিলেন। খলিফা বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা। খলিফা আন্দোলনের পক্ষ থেকে তুরস্কের জনগণের মধ্যে ইসলামী খলিফাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিছু কার্যক্রম চলে। এর অংশ হিসেবে তুর্কিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়, কিন্তু সেকুলার কামাল পাশার পক্ষ থেকে খলিফার পক্ষ চলমান এই প্রচারণাকে তুরস্কের সর্বমতের প্রতি অপমান ও রাষ্ট্রের নিরাপত্তা হিসেবে বর্ণনা করা হয় এবং এই ঘটনার অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। 1924 সালে 3 মার্চ তুরস্কের পার্লামেন্ট থেকে খলিফা ওসমানকে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে খলিফা দ্বিতীয় আব্দুল মাজেদকে নির্বাসনে পাঠায় কামাল পাশা। সেই সময় ওসমানী রাজ পরিবারের প্রায় 120 জন সদস্য সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়। সুপ্রিয় দর্শক, ইতিহাসবিদরা বলেন 16 শতক থেকে অটোমান সাম্রাজ্যের জৈলুস কমতে শুরু করে। তারা 1683 সালে দ্বিতীয় দফা ভিয়েনাম দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্য ক্ষমতা পতন শুরু হয়। এছাড়া 18 শতকে প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যাবসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমে যায়, আর সেটা চূড়ান্ত সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধে। প্রিয় দর্শক, 6 বছরের বেশি সময় ধরে টিকে থাকা অটোমান সাম্রাজ্যের পতনের কারণ যাই হোক না কেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তারা 4 জন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী খলিফায়ে রাশিদিন বা ন্যায়প্রাণ ও সঠিক নির্দেশনাপ্রাপ্ত খলিফা হিসেবে অভিহিত হয়েছেন। এরপরে 1300 বছর মুসলমানরা উমাইয়া, আব্বাসি, ফাতি ও ওসমানী খলিফার মধ্যে দিয়ে 1300 বছর বেশি সময় পার করে এসেছে। যদিও প্রাকৃতিক বিচারে এর সবাই ছিল বংশপ্রমাণিত রাজতন্ত্র, তবুও ইসলামের ইতিহাসে খলিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম প্রসার ও বিস্তারের সাথে খলিফা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মুসলিমদের মাঝে আবারও যেন ফিরে আসে গৌরবময়, আবার যেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয় ইনসাফের রাজপথ ধরে হেঁটে আসা সোনালী প্রভাত। আমির।